কাল থেকে খাসনি কিছু, খাবি একটু? খাবার অর্ডার করি? রাফি তাকালো না, অসার কণ্ঠে শুধু বলল, খিদে নেই। যা করছিস তা করার জন্য তোকে স্ট্রং থাকতে হবে। না খেয়ে এভাবে ছুটে বেরিয়ে দুর্বল হয়ে চলবে না। মিহি পাখিকে তো খুঁজে বের করতে হবে নাকি? তুই এমন করলে কি করে হবে? বাচ্চাদের মতো হয়ে যাচ্ছিস তুই। রাফি তাকালো, চাহনি দুর্বল ঠোঁটে কোণে ফিকে হাসি ঝুলিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ওকে তো খুঁজে পাবোই, পেতেই হবে। ও আমার জীবনের একমাত্র চাহনা ছিল। জানি কি করে বলতো? সবকিছু তছনছ করে হলে ওকে খুঁজবো আমি। প্রয়োজন হলে পৃথিবীর শেষ প্রান্তে যাব, তবু ওকে খুঁজে বের করবই। ওকে চাই আমার, খুব করে চাই। আমাকে দহনে পড়িয়ে পালাবে কোথায়? আমার দহনে ওকেও পড়তে হবে। আমার দহনে পড়ার জন্য হলে ওকে চাই আমার। রাফির কণ্ঠে জ্বলন্ত প্রতিজ্ঞা, চোখ মুখ শক্ত তার, অথচ মনটা যে ভেঙে যাচ্ছে তা বুঝতে বাকি নেই শান্তর। শান্ত এবার না বলতে গিয়েও মনের বিরুদ্ধে বলল, হারানো জিনিস সাধ্যের মধ্যে থাকলে খুঁজে পাওয়া যায়, কারণ আশ্বাস থাকে সেটা হারিয়েছে, খুঁজলে ঠিক পাওয়া যাবে। মানুষের ক্ষেত্রেও তাই। কিন্তু যে মানুষ নিজে থেকে হারায়, লুকায় নিজে থেকে, তাকে কি করে খুঁজে পাবি তুই? ও যদি ধরা না দেয়, ধরবি কি করে? রাফি চোখ সরালো, উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, ধরা তো ওকে দিতেই হবে। ভেবেছে কি ও এত সহজে ছাড় পাবে আমার হাত থেকে? রোজান রফি চৌধুরীর হাত এতটা দুর্বল যে ছাড়বে ওকে? পৃথিবীর কোন কোনায় লুকিয়ে থাকবে ও, সেখান থেকে খুঁজে বের করবো আমি। ওকে ধরেছে ছাড়ার জন্য নয়, রেখে দেওয়ার জন্য, সারা জীবনের জন্য। সময় বহমান চলছে তা নিজ গতিতে, থেমে নেই কারোর জন্য। টিকটিক করে ঘড়ির কাঁটায় কয়েক লক্ষ সেকেন্ড বয়ে গেছে, দিন কেটেছে, শব্দ গড়িয়েছে। আজ পুরো 8 দিন পর চৌধুরী বাড়িতে ফিরেছে রাফি, চেহারার হাল বেহাল। এই 8টা দিন দমে থাকেনি সে, ঢাকাতেও থাকেনি, পাগলের মতো এখানে ওখানে আন্দাজে ছুটে বেরিয়ে খুঁজেছে মিহিকে। কোথাও কোথাও খুঁজেছে, ঠিক নেই। এই এক জায়গায় তন্ন তন্ন করে বারবার খুঁজেছে। প্রতিটা মুহূর্তে শান্ত ছিল ওর সাথে। রাফি আজ ব্যাহত, গুড়িয়ে গেছে সে, মনে মনে হতাশ হয়ে পড়েছে। এত কিছু, এত ফোর্স, এত খোঁজার পরও খুঁজে পাওয়া যাচ্ছে না তার বুলসুমকে। এটা কি ব্যর্থতা নয়? রাফি কি ব্যর্থ নয় ওকে খুঁজতে? তার বুলসুম এইটুকু একটা শহরে গণ্ডি পেরিয়ে শুধু, তাতেই পুরো দেশের আনাচে কানাচে খোঁজ করেছে রাফি, কিন্তু পায়নি। তাহলে এর মানে কি দাঁড়ায়? রাফি পরভূত, ব্যর্থ প্রেমিক পুরুষ সে, এতটাই ব্যর্থ যে সামান্য খোঁজটুকুও পাচ্ছে না এতদিনে। রাফি বাড়িতে ছিল না এতদিন, কারোর সাথে কথা বলেনি, তবে শান্ত বাড়ির সবাইকে ম্যানেজ করেছে এটা ওটা বুঝিয়ে। রাফিকে অনেক পৌঁছানোর পর ও এই কয়দিনে বাড়িতে ফেরাতে পারেনি। আজ নিজে থেকে বাড়িতে এসেছে রাফি, ক্লান্ত, অবসন্ন, শরীরটা এলোমেলো, নিজের যত্ন নেওয়া হয়নি কদিন। পরিপাটি ফিটফাট ছেলেটা অপরিপাটি আজ, যে কেউ দেখলে ভিমড়ে খাবে প্রথম প্রথম। রাফিকে এভাবে দেখতে কেউই অভ্যস্ত নয়, এভাবে দেখেছি কিনা জানা নেই কারোর। গায়ে একটা অফ হোয়াইট টি শার্ট, সেটাও কুকড়ে আছে, চুলগুলো এলোমেলো। এমন অবস্থায় বাড়ি ফিরেছে রাফি। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে কোনো দিকে তাকায়নি, সোজা বড় বড় কদম ফেলে এগিয়েছে সিঁড়ির দিকে। পেছনে ড্রয়িং রুমে রাশেদ রাহেন চৌধুরী, জুবাইর চৌধুরী উপস্থিত। রাশেদ রাহেন চৌধুরী নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে ভয় গেলেন। ছেলের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বৃহৎ নয়নে তাকালেন, ডাকলেন পিছন থেকে। রাফি সাড়া দিল না, তার ডাক শুনে কিচেন থেকে ছুটে বেরিয়েছে হেনা বেগম। ছেলেকে পিছন থেকে পরিশ্রান্ত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে তিনিও ডাকলেন। রাফি কারো ডাকে প্রতিক্রিয়া দেখালো না, শান্ত সিঁড়ির নিচ থেকে হেনা বেগমের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, রাফি অনেক টায়ার্ড মামি, ওকে ফ্রেশ হতে দাও আগে, তারপর আমি ওকে নিচে নিয়ে আসি। আপাতত 2 কাপ কফি পাঠাবে ওপরে, ভীষণ প্রয়োজন এটা। হেনা বেগম ক্ষুদ্র নেত্র ফেরালেন ছেলের দিক থেকে, অতঃপর শান্তর দিকে তাকিয়ে নিরাশ বলেন, তোরা যা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। শান্ত আর কথা বাড়ালো না, নিজে উঠল সিঁড়ি বেয়ে। রাফি ঘরে এসে শাওন নিয়েছে, ফ্রেশ হয়ে বসেছে সোফায়, চোখ বুজে মাথা এলিয়ে দিয়েছে পিছনের দিকে। ভীষণ ক্লান্ত সে, চোখ বুজে আসছে আপনা আপনি। কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে দ্রুত পায়ে ঘরে ঢুকলো রুহি। এতক্ষণে বিষণ্ণ মনে জেনির সাথে ছাদে পায়চারি করছিল সে। ভাইয়ের খবর পেয়ে ছুট লাগিয়েছে নিচে। হেনা বেগম ডেকে 2 কাপ কফি ধরিয়ে দিয়েছে ওর হাতে। রুহি 2 হাতে 2 কাপ কফি নিয়ে এক প্রকার হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকেছে। ঠান্ডা শীতল ঘরে রাফিকে সোফায় মাথা এলিয়ে বসে থাকতে দেখে কাপা গলায় ডাকলো রুহি, ভাইয়া।
রাফি বন্ধ চোখ মেলল ধীরে ধীরে। রুহিকে দেখে মলিন মুখে শুকনো হাসল। রুহি এলোমেলো পায়ে এগিয়ে গেল, কাপ দুটো টেবিলের উপর রেখে বসলো রাফির পাশে। জড়ানো গলায় বলল, এসেছো তুমি? আমি সরি ভাইয়া, আমার পাখিকে একা রেখে আসা উচিত হয়নি। বিশ্বাস করো, আমি ওকে একা রেখে আসতে চাইনি। আমি জানতাম না এমনটা হবে। আমি অনেক অনেক সরি ভাইয়া, তোমার কথা রাখিনি, আমি শুনিনি তোমার কথা। বলতে বলতে পানি জমল চোখে। রাফি নিরুদ্বেগ দৃষ্টিতে তাকিয়ে আছে, বলল না কিছু, বলার ইচ্ছেও জাগলো না। রুহি ফুপিয়ে উঠে ভেজা কণ্ঠে আবার বলল, পাখির এখনো কোনো খোঁজ পাওনি ভাইয়া? এবার এক শব্দের কথা ফুটল রাফির জবানে। সে নিস্তেজ মৃদু আওয়াজে বলল, হুম হুম। রুহি এবার মাথা নামিয়ে চিবুক গলায় ঠেকে শব্দ করে ফুপিয়ে উঠল। রাফি তাকালো চঞ্চল চোখে, অসার তবে উদ্বিগ্ন হয়ে শুধালো। কাঁদছিস কেন? রুহি কন্দনরত কণ্ঠে বলল, সবটা আমার জন্য হয়েছে, আমার ভুল সবটা। আমি ভুল করেছি। ওকে এই অবস্থায় একা রেখে আসা একদম উচিত হয়নি আমার। শোনো, উচিত হয়নি কারো কথা। তোমার কথা রাখতে পারিনি আমি পারিনি ওকে সামনে রাখতে। এতে তোর কোনো দোষ নেই সিসি, যা হবার হয়েছে। তোকে ভাবতে হবে না এসব নিয়ে। পাখিকে খুঁজে পাওয়া যাবে তো ভাইয়া? রাফি চোখ ফেরালো, পিছনের দিকে হেলে দৃষ্টি নিক্ষেপ করলো সিলিংয়ের দিকে। চোখে পলক ফেললো কয়েকবার। ভারী বুকে লম্বা শ্বাস টানলো বুক ভরে। অতঃপর হুতাশ্বরে বলল, যাবে, ঠিক খুঁজে পাওয়া যাবে। তুমি ঠিক আছো তো? হুম, একদম ঠিক আছে। রাফি তাকালো নির্বিকার ভঙ্গিতে বলল। রুহির কান্না পাচ্ছে ভীষণ, ঠোঁট ভেঙে কান্না আসছে। রাফির সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে রাফিকে আর দুর্বল করতে চায় না রুহি। ঠোঁট কামড়ে কান্না চেপে রুহি আবারও অপরাধী স্বরে বলল, আমি আবারও সরি ভাইয়া। তোমার কথা অনুযায়ী আমি আমার ভাবিজানকে দেখে রাখতে পারিনি। তুমি আমার উপর রেগে আছো, তাই না? না বোন, আমি একদম রেগে নেই তোর উপর। তুই তো আমার লক্ষ্মী বোন, তোর উপর রেগে থাকতে পারি? তাহলে তাড়াতাড়ি খুঁজে বের করো আমার ভাবিজানকে। আমি কিন্তু অপেক্ষায় আছি। এবার ওকে আর হারাতে দিও না। বিয়ে করবে তো এবার ওকে? সারা জীবন নিজের কাছে আর আমার কাছে রেখে দেবে এবার, আর যেন হারাতে না পারে। রাফি নিঃশব্দে হাসলো। রুহির মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। শান্ত ওয়াশরুমে দরজা থেকে দেখলো দুই ভাই বোনকে। রাফি শুকনো মুখের মলিন হাসিটুকুও প্রশান্তি জোগালো শান্তকে। রুহি ঘর থেকে বেরিয়ে আসার পর রাফির ফোনে একটা কল আসে। রাফি থমথমে মুখে রিসিভ করে সেটা। নিজে কিছু বলে না, ওপাশ থেকে কিছু বলতে আবার ব্যাহত হয়ে ফোন রেখে দিল। 8:30টার দিকে রাতের খাবারের টেবিলে বসেছে সবাই। রাফি এসেছে থেকে নিচে নামেনি। ওর অবস্থা দেখে কেউই আর ওকে ডিস্টার্ব করেনি, সময় দিয়েছে ওকে। হেনা বেগম ছেলে ঘরে যেতে চাইলে বাধা দিয়েছেন রাশেদ রাহেন চৌধুরী। এখন খাবারের সময়, তবুও নিচে নামছে না রাফি। হেনা বেগম অসহায় চোখে মুখে চেয়ে আছেন স্বামীর পানে। রুহি আর জেনি একপাশে বসে আছে মাথা নুইয়ে। রাশেদ রাহেন চৌধুরী এক একে সবাইকে দেখে নিয়ে উঠে দাঁড়ালেন। রাফির সাথে কথা বলা প্রয়োজন। ছেলেটাকে কেমন ভঙ্গু লাগছে, কিছু তো হয়েছে, নয়তো রাফির হাবভাব এমন হবে কেন? হঠাৎ করে দেশে বা ফিরল কেন, তাও আবার কাউকে কিছু না জানিয়ে? আর এই 8টা দিন কোথায় বা ছিল ও? রাশেদ রায়ন চৌধুরী চিন্তিত অবসন্ন। তিনি উঠলেন রাফির ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে শব্দ করে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিলেন। দরজা হালকা চাপানো ছিল, উপস্থিতি টের পেয়ে শান্ত কয়েক মুহূর্তের মাঝে চাপানো দরজা খুলে সামনে দাঁড়ালো। দরজার সামনে স্বাভাবিক ভঙ্গিতে পেছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন রাশেদ রাহেন চৌধুরী। শান্ত তাকে দেখে অপ্রস্তুত হাসার চেষ্টা করল। রাশেদ রাহেন চৌধুরী ফাঁক গলিয়ে ভেতরে নজর বুলিয়ে নিলেন একবার, অতঃপর শান্তর দিকে ফিরে শান্ত কণ্ঠে বললেন, নিচে যাও তুমি, সবাই অপেক্ষা করতেছে খাবারের টেবিলে। রাফির সাথে কথা আছে আমার, আমি ওকে নিয়ে আসছি একটু পর। শান্ত নিজেও পিছন ফিরে একবার তাকালো, অতঃপর কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে আসলো ঘর থেকে। ওর বেরিয়ে আসার পর সময় নিয়ে আরও একবার গলা খাকারি দিয়ে ভেতরে ঢুকলেন রাশেদ রাহেন চৌধুরী। রাফি বাবার উপস্থিতি টের পাওয়া মাত্রই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে, বুকে হাত গুটিয়ে নিগুড় চোখে চেয়ে আছে দূর আকাশের পানে। রাশেদ রাহেন চৌধুরী পিছনে দাঁড়ালেন, ছেলেকে কিছু সময় সরু চোখে পর্যবেক্ষণ করে ডাকলেন, অতঃপর রাফি। কথায় রাফি পিছন ফিরল, নরম সুরে উত্তর করল, জি আব্বু। কি হয়েছে তোমার? কই কিছু না আব্বু, কি হবে? রাশেদ রাহেন চৌধুরী সোজাসুজি প্রশ্ন।
তপ্ত শ্বাস ফেললেন তিনি। এগিয়ে গিয়ে দাঁড়ালেন ছেলের পাশে, কাঁধে হাত রাখলেন, নিজ উদ্যোগে কণ্ঠ আরও মোলায়েম করে শুধালেন। কিছুই হয়নি? রাফি উত্তর দিতে পারল না, চোখ সরালো, আবারও তাকালো দূরে আকাশের দিকে। রাশেদ রায়হান চৌধুরী ফের বলেন। রাফি কি হয়েছে বাবা? প্রশ্নটা কানে পৌঁছানো মাত্রই চোখে পলক পড়ার আগে রাফি এক মুহূর্তে শরীর ঘুরিয়ে জড়িয়ে ধরল আব্বুকে। রাশেদ রায়হান চৌধুরী হতভম্ব, কপালে ভাঁজ পড়ল তার। ছেলের আচরণ দুর্বোধ্য। তিনি হাত রাখলেন ছেলের পিঠে, উদ্বিগ্ন হয়ে শুধালেন। রাফি ঠিক আছো তুমি? কি হয়েছে বাবা, শরীর খারাপ? রাফির হাতের বাঁধন আগলা করে আব্বুকে ছালো সময় নিয়ে ভঙ্গুর কণ্ঠে বলল। আম ফাইন আব্বু। দেখে তো মনে হচ্ছে। পিতৃ অধিকার থেকে আবারও জিজ্ঞেস করছি, কি হয়েছে বাবা? তোমাকে এমন লাগছে কেন? আর এই কদিন কোথায় ছিলে তুমি? রাফি প্রসঙ্গ পাল্টালো। প্রজেক্টের কাজ হয়নি আব্বু। আমাদের ডিটারমাইন্ড প্রজেক্ট অন্যদের কাছে হ্যান্ড ওভার হয়েছে। সমস্ত ইনভেস্টমেন্ট। থাক, এসব নিয়ে ভেবো না। আমার কিছু যায় আসে না এসব নিয়ে। তোমার কি হয়েছে সেটা বলো। এই তুমি এটাকে আজ দ্বিতীয়বার দেখেছি আমি। প্রথমবার দেখছিলাম 6 বছর আগে। আজ আবার তোমাকে এভাবে দেখে অভ্যস্ত নয় আমি। এভাবে মানায় না তো আমার ছেলেকে। কোনো কিছু নিয়ে টেনশনে আছো তুমি? বলা যাবে না আমায়? রাফি তাকিয়ে থাকলো। মনের সকল কথা গলা অব্দি এসে আটকে গেছে, আর ও গলাতে পারছে না। রাফি সংশয় কাজ করছে মনে, কোণঠা ঠেলে মনের কথাগুলো ছেড়ে বাইরে প্রকাশ করতে ইচ্ছে করছে, তবে এখনো হয়তো সঠিক সময় আসেনি। রাফি বলতে গিয়েও বলতে পারলো না, শুধু আশ্বাস দিয়ে বলল। আমি একদম ঠিক আছে আব্বু, কিছু হয়নি আমার। ছেলে দ্বিমত বুঝে আর এই নিয়ে কথা এগোলেন না রাশেদ রায়হান চৌধুরী। তপ্ত শ্বাস ফেলে তিনিও থমথমে মুখে হাসার চেষ্টা করলেন, অতঃপর বললেন। নিচে চলো, সবাই অপেক্ষা করতেছে। তোমার আম্মু তোমার পছন্দের সব রান্না করেছে আজ, চলো। রাফি মতের বিরুদ্ধে গিয়ে আব্বুকে সায় দিল, অতঃপর নিচে নামলো। আজ কদিন পর বিছানায় গা এলিয়ে দিয়েছে রাফি। অশান্ত মনটাকে শান্ত করার চেষ্টায় ব্যস্ত সে, তবে চেষ্টা বিফলে যাচ্ছে। মন টিকছে না এক মুহূর্ত। শ্বাস নেওয়া দায়ী হয়ে পড়ছে। এতটা কষ্ট হচ্ছে কেন? কেন কেন রাফি বিচলিত হয়ে পড়ছে বারবার? মনকে মানাতে পারছে না কেন? মন কেন বিপরীতে মন নিচ্ছে? কী সব আজে বাজে চিন্তা আসছে মনে। মিহিককে তো পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। রাফি নিজেকে আশ্বাস জোগাচ্ছে বারবার, কিন্তু কবে পাওয়া যাবে? আর কতদিন, কত ঘন্টা, কত মুহূর্ত লাগবে ওকে কাছে পেতে? ওকে চোখের সামনে একটাবার দেখার তৃষ্ণা জাগছে, খুব ইচ্ছে জাগছে। রাফি ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসলো, পাশে তাকালো শান্তর দিকে। ও ঘুমিয়ে এই কদিনে ও নিজেও অনেক কিছু সহ্য করেছে। রাফি ওর দিক থেকে চোখ সরিয়ে নিঃশব্দে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। খোলা আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস টানলো। দম আটকে আসছে মনে হচ্ছে। রাফি চোখ খুলো, আকাশে অর্ধচন্দ্র, অর্ধেক চাঁদ আলো দিচ্ছে ক্ষীণ। রাফির চোখের কালো কুচকুচে মনিতে তুখরভাবে ধরা দিল চাঁদটা। মনে পড়ল অনেক কিছু। চাঁদের আলোয় লক্ষণীয় হলো চোখের কোনায় জমা চিকচিক ভারীটুকু। ওটুকুর সাক্ষী রইল না কেউ এক, ওই আকাশের চাঁদ ছাড়া। রাফি চোখ সরিয়ে নিজের ফোন হাতে নিল। অ্যালবামে পুষে জমিয়ে রাখা একটা ছবি বের করলো। সেটার দিকে নিশ্চল নিখুঁত নিগুড় চোখে তাকিয়ে থাকলো ক্ষণের পর ক্ষণ। ডান হাত বাড়িয়ে 4 আঙ্গুলে ছুঁয়ে দিল ছবিটাকে, অতঃপর সেটাকে বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ ফিসফিস করলো। কোথায় হারালে তুমি? তোমার শূন্যতা ভীষণভাবে পোড়াচ্ছে আমায়। দেখো, আমি ঠিক নেই। আজ আমার তোমার অভাব বোধ হচ্ছে। তোমার অভাবে শেষ হয়ে যাচ্ছে আমি। তোমাকে না আজ উপলব্ধি করেছি সবসময়, কিন্তু আজ আজ তোমাকে একটাবার ছোঁয়ার ইচ্ছে জাগছে, ভীষণ ইচ্ছে জাগছে আমার মনের কথা বলতে। আর তুমি কি করলে এটা? তুমি আমার অনুভবের কথা, মনের কথা সব বলার আগে হারিয়ে গেলে। কোথায় হারালে? প্লিজ ফিরে এসো। আর পারছি না আমি। আমার সহ্য শক্তি কমে আসছে। তুমি প্রথম ছিলে যাকে নিজের করে চেয়েছি আমি, যাকে আমরা বিশেষ পছন্দের তালিকায় শীর্ষে রেখেছি, যাকে নিজের আপন বানাতে চেয়েছি। বিশ্বাস করো, আগে কখনো চাইনি এমন। তুমি কিন্তু আমার অপশন নাও। তুমি আমার একমাত্র সমাধান, ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি। প্লিজ ফিরে এসো। সময় চলছে, দেখতে দেখতে 7-8টি মাস পেরিয়েছে। সিলেট শহর যেখানে নতুন একটা সকাল। বৃষ্টি হয়েছে কাল থেকে, পিচঢালা রাস্তার দুধার কদ্দামাক্ত
লালচে রঙের কাদামাটি। বৃষ্টি হওয়ায় গাছের পাতা চুইয়ে চুইয়ে টুপটাপ পানি পড়ছে এখনো। ঝিরঝির করে বৃষ্টি ঝরছে খোলা আকাশ থেকে। জাফলংয়ের আধো পাহাড়ি রাস্তায় বাঘ অনেক। পাহাড়ের বুক চিরে আসা ঠান্ডা বাতাস আর বৃষ্টিময় আবহাওয়া মিলে মিষ্টি শীতল শিহরণ বইছে চারপাশে। গায়ে কাটা ফেলছে উক্ত ঠান্ডা শিহরণে। রাস্তার দুধারে বৃহৎ উন্মুক্ত খোলা আকাশের নিচে চা বাগানের সারি। সবুজের পর সবুজ, সবুজে ঘেরা চারিদিক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারপাশ। এখন ঝিরঝিরে বৃষ্টি আর নেই, কমেছে পুরোপুরি। তবে আবছা কালো মেঘে আকাশ চেয়ে আছে এখনো। মেঘার পাহাড়ের মিলন স্থলে সবুজে ঘেরা এক অদ্ভুত অপূর্ব রূপসী ভূমি জাফলং। এখানে প্রকৃতি যেন নিজের হাতে তুলির আঁচড়ে এক জীবন্ত ছবি এঁকেছে। পাহাড়ের দিক থেকে শহরের দিকে চলে গেছে কালো পিচের রাস্তা। রাস্তার দুধারে ফাঁক ফাঁক করে লাগানো উঁচু উঁচু বিরাটকায় গাছ। তার পাশে নিচু ভূমিতে চা বাগান। ভোর ভোর কচি চা পাতা তোলার ধুম পড়ে। শহরে ঢোকার আগে মেন রাস্তার পাশে কতগুলো সারি সারি চায়ের দোকান, কফি শপ, আইসক্রিম পার্লার, ছোট ছোট মল, সব কিছুই আছে। এগুলো মেন শহরের বাইরে। জাফলংয়ে বর্তমানে টুরিস্ট কম। শহরের বাইরে হওয়ায় রাস্তাঘাটও যানজট কম নেই বললেই চলে। যেসব গাড়ি চলাচল করে সেগুলো মেন শহরের দিকে অগ্রসর হয়। বেজা পিচঢালা রাস্তায় 4 চাকা গাড়ি আর সাইকেল অধিক চলে। একটা কালো চকচকে 4 চাকা গাড়ি ছুটে চলেছে শহরের দিকে, গতি স্বাভাবিকের তুলনায় বেশি। ড্রাইভিং সিটে একজন যুবক, চোখে সানগ্লাস, মুখের ভঙ্গিমা শক্ত, তবে তার নিজের কাছে এটা স্বাভাবিক। পাশের সিটের উপর মুঠোফোনটা বেজে যাচ্ছে সেই কখন থেকে। ফোনের পাশে চশমার আড়ালে চোখ কুঁচকায় সে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে। বাঁকা চোখে একবার নজর বলে ফোনের স্ক্রিনের দিকে। ভেসে থাকা নাম্বার দেখে চোখ সরায়। সেভাবেই বাঁচতে বাঁচতে কেটে যায় ফোনটা। তৃতীয়বার ফোন আসলে চরম বিরক্তিতে মুখে চসূচক শব্দ উচ্চারণ করে সে। এক হাতে স্ট্যান্ডিংয়ে রেখে অন্য হাত বাড়িয়ে সিটের অপর থেকে ফোনখানা হাতে তুলে নেয়। সাথে সাথে রিসিভ করে কড়া কাটকাট রুষ্ট কণ্ঠে বলে, হোয়াটস ইউর প্রবলেম? বারবার এভাবে কল করার মানে কি? বলছি তো আসছে। ফোনের ওপাশ থেকে চুপসে যাওয়া কণ্ঠে কেউ কিছু বলতে শিথিল হয়ে পুরো মুখশ্রী। কপালের ভাঁজ স্বাভাবিক হয়ে টান টান হয়ে আসে। শক্ত কণ্ঠে নির্মলতা টেনে সে আবারও বলে, আইল কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলে ফোনখানা কেটে দেয়। সেটা আবারও আগের জায়গায় ছুঁড়ে মারে। গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আগের তুলনায়। শহরের কোলাহল দূর থেকে দূরে, চারপাশে নীরবতায় অদ্ভুত প্রশান্তি লাগছে আজ। বহুদিন পর এমন অনুভূতি হচ্ছে, নিজেকে নতুন লাগছে। অদ্ভুত শিহরণ জাগছে। সামনে একটা চায়ের দোকানের সামনে কতগুলো মানুষের সমাগম। তারা একসাথে দাঁড়িয়ে কাউকে ঘিরে রেখেছে হয়তো। আশেপাশের গুটি কয়েক মানুষ সেদিকে খেয়াল না দিয়ে নিজেদের কাজে ব্যস্ত। ড্রাইভ করার সময় চায়ের দোকানের সামনে মানুষগুলোর ভিড়ে এক নজর পড়ল একবার। পর মুহূর্তে নজর সরিয়ে সামনে মোড় ঘুরতে আচমকা গাড়ির সামনে পড়ল কেউ। তৎক্ষণাৎ ভিমড়ি খেলো এক ঝটকে ব্রেক কষল গাড়ির মালিক। চাকার ঘর্ষণে গাড়িটা থামলো সামনের মেয়েটার ঠিক কয়েক সেন্টিমিটার দূরে। মেয়েটার পায়ের কাছে বোধহয় ভয়ে আতঙ্কে সামনে শীর্ণ মেয়েটা চোখ মুখ খিচে দুহাত কানে দিয়ে চিৎকার করে উঠেছে মুহূর্তেই। সাথে সাথে আতকে উঠে টাল হারিয়ে হুমড়ি খেয়ে বসে পড়েছে গাড়ির সামনে পিছের রাস্তায়। গাড়ির মালিক সামনে গ্লাস ভেদ করে তাকিয়ে দেখলো মেয়েটার কাণ্ড। কপাল কুচকে ক্ষিপ্ততায় দাঁতে দাঁত পিষল অবিলম্বে। তার তো কোনো দোষ নেই, একই তো দেরি হচ্ছে, তারপর আবার এই ওটকো ঝামেলা। দেখে চলতে পারে না নাকি এরা? গাড়ির মালিক দরজা খুলে বেরিয়ে আসলো গাড়ি থেকে। গাড়ির সামনে গুটি থাকা মেয়েটার দিকে তাকালো। কোমর ছড়ানো ঘন লম্বা লম্বা চুলগুলো দিয়ে ঢেকে আছে মেয়েটা। মুখশ্রী আড়ালে, গলার ভাঁজে চিবুক নামালো। মুখের ওপর এলোমেলো চুল, এখনো কান চেপে ধরে বসে আছে। মেয়েটাকে এভাবে দেখে বিরক্ত লাগলো ভীষণ। কটমট করে উঠল লোকটা। তীব্র কঠিন স্বরে ধমকে উঠল, আর ইউ স্টুপিড? দেখে চলতে পারেন না? ধমক শুনে আরো গুটিয়ে গেল মেয়েটা। চমকে উঠল বোধহয়, তবে নজর দেখিয়ে মুখ তুলে তাকালো না, সেভাবেই রইল। আবারও ধমক আসলো গর্জিত কণ্ঠে, এক্সকিউজ মি, এভাবে বসে আছেন কেন? উঠুন সামনে থেকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? মেয়েটা আবারও চমকালো। মুখটা ফিরিয়ে দ্রুত উঠল, পিছনও ফিরল না। এলোমেলো কম্পিত এক পা কদম বাড়াতেই পায়ে ওড়না জড়িয়ে টালমাটাল হয়ে আবারও হুমড়ি খেয়ে পড়ল খাঁচ খাঁচ রাস্তায়। সাথে সাথে ব্যথিত কণ্ঠে অস্পষ্টে সূচক আর্তনাদ বেরিয়ে আসলো আপনা আপনি।
উক্ত শব্দ কানে পৌঁছাতেই পিছনের জন ধক করে উঠল। এক কদম বাড়িয়ে থেমে গেল। মেয়েটা উঠে বসেছে কোণে চেপে। ব্যাকসাইড ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না তার। ফুপিয়ে ওঠার শব্দ কানে আসতেই পিছনের জন এগোলো। এবার এগোতে এগোতেই শক্ত কণ্ঠ খাদে নামিয়ে পড়ল। আর ইউ ওকে? বলতে বলতে সামনে গিয়ে দাঁড়ালো। মাথা নিচু করে দেখার চেষ্টা করলো মেয়েটাকে। আচমকা উঠে দাঁড়ালো মেয়েটা। উদ্দাম পায়ে পিছু ফিরে সবেগে পা বাড়ালো। শব্দটুকু করলো না মুখ দিয়ে। প্রথম পা মাটিতে পড়তো, দ্বিতীয় পা বাড়িয়ে মাটিতে ফেলতে পারলো না সে। তার আগে পিছন থেকে হ্যাঁচকা টানে এক ঝটকে ওকে নিজের দিকে ফেরালো কেউ। সচকিত হয়ে উঠল মেয়েটা। শঙ্কিত হয়ে চোখ তুলো। সামনে জন চেয়ে আছে বৃহৎ নয়নে, চোখে স্থিরতা আর অবিশ্বাস। দুজনের চোখ একে অপরের দিকে অনড়। সামনের ছেলেটা এক হাতে মেয়েটার কোণে চেপে ধরে আছে, অন্য হাত তাকিয়ে থেকেই বাড়িয়ে দিল মেয়েটার দিকে। মেয়েটা নড়ল না এক রত্তিও। সে চেয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। ছেলেটা হাত বাড়িয়ে মেয়েটার গালে হাত রাখতে সম্বিত ফিরল মেয়েটার। ওর টনক নড়তে সামনের ছেলেটা ফিসফিসিয়ে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল। মেহে? সামনের মেয়েটার ভাবভঙ্গি দুর্বোধ্য বোধ হয়ে চেয়ে আছে সে। এভাবে ওর তাকিয়ে থাকার মাঝেই ছেলেটা হাঁসফাঁস করে অদ্ভুত স্বরে বলল। ইউ মিহি? আর ইউ মিহি? বলতে বলতে এবার অবস্বরে বলল। ক্যান আই হাগ ইউ প্লিজ? বলে উত্তরের অপেক্ষা না থেকে একটা নিজের নিঃসংকোচে আঁকড়ে ধরল মেয়েটাকে। শক্ত করে চেপে ধরল নিজের মাঝে। এক হাতে কোমরে, অন্য হাতে মেয়েটার মাথায় চুলের ভাঁজে চেপে রাখা। পরশের তীব্র কঠোর বাঁধনে জড়ালো মেয়েটাকে। নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। কেউ হয়তো দেখছে না তাদের, দেখলেও তাদের খেয়াল নেই। কয়েক মুহূর্ত এভাবে কেটে যাওয়ার পর মেয়েটা উসখুস করতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য। শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে কাজ হলো না। অবশেষে একটা চিকন কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা জন কণ্ঠে বলল। ছাড়ুন আমায়, আম ফাইন। এভাবে ধরার মানে কি? ছাড়ুন বলছি। ছেলেটা শুনল না। সে আরও শক্ত করে জড়িয়ে ধরল। চোখ বুজে উপলব্ধি করার চেষ্টা করলো বুকের মধ্যিখানে আবৃত করে রাখা সেই ছোট্ট জীর্ণ নারী শরীরটাকে। বুকের ভিতর হার্টবিট বেড়ে গেছে তার। মেয়েটা স্পষ্ট অনুভব করতে পারছে সেটা। এদিকে পুরুষালী স্পর্শ তাকে জমিয়ে দিয়েছে। মেয়েটা ছোড়াছুড়ি না করে চোখ বন্ধ করে ঢোক গিলে একই স্বরে আবারও বলল। কি হলো? ছাড়ুন বলছি। ছেলেটা এবার ছালো নিজের থেকে মেয়েটাকে সরিয়ে ওর দুই বাহু আঁকড়ে ধরল। দৃষ্টি তার কম্পয়মান, হাত পাও কাঁপছে ক্রমান্বয়ে। চেহারায় বিচলিত ভাব স্পষ্ট। সে উদ্বিগ্ন হয়ে নিজেকে ধাতস্থ করতে না পেরে আবারও মেয়েটাকে জড়ালো নিজের প্রশস্ত বুকের সাথে। ও কিছু বলার আগে মেয়েটা চরম বিরক্তিতে দুহাতে ঠেলে দূরে সরাতে সরাতে রুক্ষ কণ্ঠে বলে উঠল। আজব তো, একটা অচেনা অজানা মেয়েকে এভাবে বারবার জড়িয়ে কেন ধরছেন আপনি? মেয়েদের দেখলে গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে, শুধু তাই না? উৎসুক ঠোঁটের হাসিটুকু ফিকে হলো খানিক। মেয়েটার চোখ মুখ কুঁচকে দূরে সরে দাঁড়িয়েছে। বুড়োতয় নাকের ডগা বরাবর জড়ো করে রেখেছে। ছেলেটা ঘাড় কাত করে চেয়ে থাকলো কি ও মুহূর্ত। অতপর এগিয়ে গেল দুহাতের আঁচলে মেয়েটার মুখখানি আগলে নিয়ে দূরত্ব ঘুচিয়ে সন্নিকটে দাঁড়ালো। ঘোর দৃষ্টিতে চেয়ে থেকে কপালে কপাল ঠেকালো। চোখ বুজে নিস্তেজ হয়ে পড়ল। কোথায় ছিল তুমি এতদিন? তুমি জানো কত খুঁজেছি আমি তোমায়। তুমি তুমি এখানে কি করছো? মেয়েটা এক ঝটকে দূরে সরালো ছেলেটাকে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রুক্ষ কণ্ঠে বলল। এখানে কি করছি মানে? জন্মের পর থেকেই এখানে আছি। আর এখানে থাকবো না তো কোথায় থাকবো? আর আপনি আমায় খুঁজতে যাবেন কেন? কে আপনি? সামনে জন হতভম্ব হতবাক কণ্ঠে বলল। আমি কে জিজ্ঞেস করছো? ভুলে গেছো রোজান রাফি চৌধুরীকে? আমার চেহারায় কি কোনো পরিবর্তন এসছে নাকি মজা করছে আমার সাথে? মেয়েটা পুনরায় ঢোক গিল। নজর নিচু করে স্থান ত্যাগের জন্য পিছন ফিরে পা বাড়ালো। আবারও রাফি কনুই ধরে হ্যাঁচকা টান মারল ওকে। রাস্তায় পড়ে যাওয়ার ফলে কনুইয়ের কাছে ছিলে গেছে অনেকটা অংশ। সেখানে হাতের চাপ পড়তে ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা। মুখ দিয়ে ব্যথিত অস্পষ্ট স্বর বের করতেই রাফি কনুই ছেড়ে দিল। আতঙ্কিত কণ্ঠে বলল। সরি মেহি, আম রিয়েলি সরি। লাগলো তোমার? ব্যথা পেয়েছো? দেখি কি হয়েছে। বলে হাতখানা উল্টে পাল্টে দেখতে লাগলো মেয়েটার। মেয়েটা কিংকর্তব্য বিমূঢ় গোল চোখে তাকিয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। চোখের কোণা ছলছল করছে তার। ব্যথা কি জানা নেই। ব্যথা তো বটেই, তবে হাতের এই সামান্য ব্যথা নয় এটা। রাফি বিচলিত হয়ে মেয়েটার হাত দেখছে। ওর ঠোঁট জোড়া কাঁপছে তিত্তির করে। এই মুখে হাসি ফুটেছে আবার গায়েব হচ্ছে। চোখের চাহনি
কম্পায়মান কনুয়ের কাছটায় হাত বুলিয়ে মেয়েটার দিকে তাকালো রাফি। প্রথমে তাকালো ডাকা চোখ দুটোর দিকে। চোখ দুটো দেবে গেছে, কালি পড়েছে চোখের নিচে। চোখের পাপড়িগুলো ভেজা বোধহয়। নিজের ভেজা চোখে ঠিক ঠাউর করতে পারল না রাফি। এবার আগে গোড়া পরখ করলো মেয়েটাকে। ওর চেনা মতে পাতলা চিমছাম চেহারাটা আগের তুলনায় শুকিয়েছে কয়েক স্তর। রাফি নিজের চেহারার পরিবর্তন এসেছে কিনা ওর জানা নেই, তবে মিহির চেহারায় যে পরিবর্তন এসেছে তাই স্পষ্ট চোখে ধরে দিচ্ছে। রাফি বিচলিত, উত্তেজিত, নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে ওর কাছে। এতদিন পর সেই চিরচেনা মুখটাকে দেখে সেই অতি স্বল্প পরিচিত মেয়েটা যে তার হৃদয়ে প্রথম দেখার বিস্তর জায়গা করে নিয়েছিল, সেই মেয়েটাকে এভাবে দেখে খেয়ে হারিয়ে যাচ্ছে রাফি। কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে, মুখ ধরফর করছে তীব্র গতিতে। এই মেয়েটাকে তো কম খোঁজেনি রাফি। গত 7 মাসে আকাশ পাতাল এক করে খুঁজেছে, এখনও খুঁজে যাচ্ছে। খোঁজার চেষ্টার খামতি রাখেনি কোনো। তবুও খুঁজে না পেয়ে নিজেকে দোষারোপ করেছে বারংবার। নিজের চেষ্টার ঘাটতি খুঁজেছে। হয়তো কোনো ঘাটতি আছে, নয়তো খুঁজে পাবে না কেন? এক রাতে কোথায় গায়েব হয়ে গেল তার প্রেয়সী? আর আজ এভাবেই হঠাৎ মিহিকে এভাবে খুঁজে পাবে? রাফি কি ভেবেছিল? ওর চোখে এখনও অবিশ্বাস, মনে হচ্ছে ভ্রম। ভ্রম কাটলে আবার গায়েব হয়ে যাবে তার ব্লসম। কিন্তু রাফি ও আর হারাতে দেবে না এই মেয়েকে। রাফি চেয়ে আছে মেয়েটার পানে, মেয়েটাও সজল চোখে চেয়ে আছে। দুজনে দৃষ্টি একে অপরের দিকে থমকে আছে। পলক ফেলতেও ভুলে গেছে রাফি। অনেক মুহূর্ত কেটে গেল এভাবেই তাদের দৃষ্টির অদ্ভুত মিলনের মধ্য দিয়ে। অবশেষে মেয়েটা চোখ ফেরালো। ঘন পলক ঝাপটে এদিক ওদিক চোখ ফেরালো। পলক পড়তেই টুপ করে পানি গড়ালো চোখ থেকে। তৎক্ষণাৎ হাতের উল্টো পিঠে মুছে নিল সেটা। রাফি বিমূঢ় হয়ে চেয়ে থেকে নিঃশব্দে হাসল। হাত বাড়িয়ে দিল পানিটুকু মুছিয়ে দেওয়ার উদ্দেশ্যে। মেয়েটা পিছিয়ে গেল তৎক্ষণাৎ। ভেজা নরম কণ্ঠ ঠেলে আবারও তীব্র কণ্ঠে বলল, ছোবেন নামায়। রাফি শ্বাস টানল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি মাই ডিয়ার ব্লসম, আই এম রিয়েলি ভেরি সরি। তোমায় পেতে পেতে অনেক সময় ব্যয় করে ফেললাম, অনেক দেরি করে ফেললাম। প্লিজ ক্ষমা করে দাও আমায়। দেখো, আজ পেয়েছি তোমায়। আমি কিন্তু পাইনি, তুমি নিচে এসেছো। আর এমনভাবে আসলে দেখো, ব্যথা পেলো তুমি। সরি মেহে, আমার দোষ। আমি বুঝতে পারিনি গাড়ির সামনে এসে যাবে তুমি। সরি, আমার জন্য ব্যথা পেয়েছো তুমি। রাফি কি থেকে কি বলছে সে নিজেও জানে না বোধহয়। মাথা কাজ করছে না তার, এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু। মেয়েটা না বোঝার ভঙ্গিতে চেয়ে থেকে বলল, ইটস ওকে, আমি ঠিক আছি। বলে হনহনিয়ে হাঁটা লাগালো। রাফি সূক্ষ্ম নেত্রে তাকালো। মিহিকে এভাবে এগোতে দেখে পথ রোধ করে দাঁড়ালো। মেয়েটা চোখ তুলে তাকালো রাফির দিকে। কি হলো, এইভাবে সামনে দাঁড়ালেন কেন আবার? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন? চেনেন আমায় আপনি? চেনো না বুঝি? মেয়েটা চোখ নামালো, ভিজে ঠোঁট ভিজিয়ে কাপা গলায় বলতে আরম্ভ করলো, দেখুন, আমি চিনি না আপনাকে। কে আপনি? বারবার আমার গায়ে কেন পড়ছেন আপনি? মিহি, মিহি কে? হ্যাঁ, আমি মিহি নই। আমি চিনি না মিহিকে। আপনি হয়তো ভুল করছেন কোথাও, অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন হয়তো আমায়। আমি আমি মিহি নই। আমার নাম মাহি। সরুন, আমার পথ থেকে যেতে দিন আমায়। রাফি থমকালো, সাথে সাথে আশেপাশে শান্ত পরিস্থিতিও। রাফির অবিশ্বাস্য চাহনি মেয়েটার পানে। মেয়েটা এদিক ওদিক তাকাচ্ছে, রাফির চোখের সাথে চোখ মেলাচ্ছে না একটা বারের জন্য। রাফি তাকিয়ে এগোতে লাগলো। মেয়েটা নতজানু হওয়ায় রাফির পা এগোতে দেখে ঘাবড়ালো বোধহয়। একটু কেঁপে ওঠে, জিভে অধর ভিজিয়ে পেঁচাতে লাগলো সে। কয়েক কদম পেছাতে পিঠ ঠেকলো রাফির গাড়ির সাথে। থমকে দাঁড়ালো মেয়েটা, চোখ তুলে তবুও রাফিকে এগোতে দেখে কাপা গলায় আঙ্গুল তুলে বলল, দেখুন, কে আপনি? এভাবে এগোচ্ছেন কেন? মতলব কি আপনার? আমি আপনাকে চিনি না তো, বললাম তো আমি। কেন এমন করছেন আমার সাথে? এগোবেন না আপনি, নয়তো কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো, বাধ্য হব আমি। রাফি শুনল না। এগোতে এগোতে একেবারে সন্নিকটে দাঁড়ালো মেয়েটার। ওর পুরুষালী সুঠাম শরীরের আড়ালে মেয়েটার শীর্ণ শরীরখানা হারিয়ে গেছে প্রায়। মেয়েটা ভয়ে আতঙ্কে চোখ খুঁজে আরও বেশি সিটিয়ে গেল। রাফি ওদের মধ্যকার শেষ অল্প দূরত্বটুকু ঘুচালো, কোমর জড়িয়ে একেবারে শরীরের সাথে মেশালো তার ব্লসমকে। আজ তার বুকের ভেতর সমাধিতে বসে রাখা হাজারো অনুভূতিরা দীর্ঘ সময় পর জেগে উঠেছে পুনরায়। রাফি আজ প্রশান্ত হলো, ওর হৃদয় প্রশান্ত। অশান্ত হৃদয়ে লালন করে রাখা আবেগগুলো বাদছাড়া হয়ে যাচ্ছে আজ।
রাফির নিয়ন্ত্রণে নেই সেগুলো। সে নিজেও নিজের প্রতি নিয়ন্ত্রণ হারাচ্ছে আজ। নিয়ন্ত্রণ হারিয়ে রাফি দুহাতে শক্ত করে আঁকড়ে ধরেছে তার ব্লসমকে। তবু সে অতৃপ্ত, ইচ্ছে করছে বুকের গহীনে মিশিয়ে নিতে। তবুও তৃপ্তি মিটবে কিনা সন্দেহ। এই দীর্ঘ 7 মাসের দূরত্ব, বিরহ, বিয়োগ, নিঃসঙ্গতা, তার ব্লসমের উপস্থিতি সব মিলে রাফিকে এই মুহূর্তে আর স্বস্তি পেতে দিচ্ছে না। মেয়েটার থেকে আর এক নখ পরিমাণ দূরত্বটুকু বাড়াতে দিতে চায় না মন। রাফি গরম নিঃশ্বাস বিচ্ছে মেয়েটার কাঁধে। মেয়েটা কয়েক মুহূর্ত স্থির রইল, দেখলো রাফির পাগলামি, দেখে গেল শুধু, তাও চোখ বুজে অনুভবের মাধ্যমে, বলল না কিছু। বন্ধ চোখের কার্নিশ পেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ল এক পর্যায়ে। এক ফোঁটা গালে এসে আটকালো, অন্য ফোঁটা রাফির ব্লেজার শুষে নিল। শেষ কয়েক মুহূর্ত পর মেয়েটাকে জড়িয়ে রাফি হিসিস করে ক্ষীণ নিলিপ্ত স্বরে আওয়াজ তুলল। আর কিছু সময় তোমাকে এভাবে জড়িয়ে রাখি প্লিজ। নাও আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। মেয়েটা এবার নড়ে উঠল, চোখ খুলে জড়ানো গলায় ঢোক গিল, রুদ্ধস্বরে আওয়াজ তুলল। ছাড়ুন আমায়। রাফি ছাড়ল না, বরং হাতের বাঁধন নরম করলো একটু। জোর নরম হলো, ধরে রাখার আকাঙ্ক্ষা শক্ত। তীব্র ভয় কাজ করছে। যদি এটা মরীচিকা হয়, যদি উবে যাই আবারও। রাফি আলগা করে জোরে মাথা তুলে শীতল কণ্ঠে বলল। কেন করলে এমনটা? চলে আসলে কেন? শুধু একটা মাসে তো চেয়েছিলাম তোমার কাছে, আর তুমি 7টা মাস কাটিয়ে দিলে। এভাবে পড়ালে আমায়। এই 7টা মাসে কি অবস্থা হয়েছিল আমার কোনো আইডিয়া আছে তোমার? পাগল হয়ে গেছি আমি। কোথায় না খুঁজেছি তোমায় বলো, কিন্তু পাইনি। ব্যর্থ হয়েছি আমি। তোমাকে খুঁজে না পাওয়াতে ভেঙে গেছি আমি। তোমাকে খুঁজে না পাওয়ার গ্লানি গড়িয়ে গেছে রোজান রফি চৌধুরী। প্লিজ আর জ্বালিও না। আর শক্তি নেই আমার, ফুরিয়ে গেছে আমার ধৈর্য শক্তি। আরও কিছু বিড়বিড় করে থামালো রাফি। এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল মেয়েটা। দৃষ্টি আহত নেয় সংকুচিত হয়ে আসলো তার। সে নিজেকে ধাতস্থ করে সরে আসলো, ভঙ্গুর গলায় কঠোরতা টেনে বলল। আমি কোনো রুজান রাফি চৌধুরীকে চিনি না। কে আপনি? কেন এমন করছেন আমার সাথে? আমি কিছু বলছি না বলে বার পেয়ে গেছেন দেখছি। বারবার গায়ে হাত কেন দিচ্ছেন এইভাবে? অচেনা অজানা মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় শেখেননি আপনি এটা? দেখে তো স্মার্ট, শিক্ষিতও লাগছে। এইটুকু কমন সেন্স নেই আপনার? শুনুন সামনে থেকে, কতটা সময় নষ্ট করে দিলেন আমার। মেহি, মেয়েটা এবার চোখ মুখ কুচকে তেতে উঠল। কে মিহি? বারবার কি মিহি মিহি করছেন আপনি? বললাম তো আমি মিহি নই, আমি মাহি। মাহি আমি, বুঝলেন? রাফির চল শক্ত হলো এবার। সেই প্রথম থেকে একই গান গাইছে এই মেয়েটা, পেয়েছে কি ও? রাফি এবার গলা শক্ত করলো। মেহি, অনেক হয়েছে। অনেক হয়েছে। এবার মুক্তি দিন আমায়, পথ ছাড়ুন আমার। নয়তো এবার সত্যি সত্যি চেঁচিয়ে লোক জড়ো করতে বাধ্য হব আমি। রাফি আর সহ্য করতে পারল না, মেয়েটার কুনি ধরে হ্যাসকা টানে নিজের কাছে আনলো। রুষ্ট কণ্ঠে বলতে কেউ পারল না, হাত মুঠো করে কণ্ঠ নরম হয়ে আসলো। দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এই 7 মাস অনেক ধৈর্য ধরেছি আমি। অনেক হয়েছে, আর না। চলো আমার সাথে। মেয়েটা ঝটকা মারল, চোখ ফিরে কয়েক কদম দূরে সরে পড়ল। ছাড়ুন আমার হাত। কথা কানে যায় না আপনার? কে আপনি? আমি কেন যাব আপনার সাথে? রাফি এবার দাঁতে দাঁত পিষল। সব কিছুর একটা লিমিট থাকে, এটা কি ধরনের মজা? রাফির তোলপাড় হৃদয় এমনিতে শান্ত হয়নি এখনো। বুকের ভেতর হার্টবিট ওঠানামা করছে, দ্রিম দ্রিম শব্দ করে। ঝড় বইছে যেন, অস্থিরতায় অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। গলা কেমন সুরসুর করছে, এই অনুভূতিগুলো হৃদয় অঙ্গম করতে সক্ষম হচ্ছে নাকি? তার উপর আবার মিহির এই অস্বাভাবিক ব্যবহার। রাফি বহু কষ্টে ঢোক গিলে এবার শক্ত করলো নিজেকে, নিরেট কণ্ঠে বলল। ব্যাস, এনাফ ইজ এনাফ। এমনিতে সক্ষমতা নেই আমার। এই 7টা মাসে পাগল বানিয়ে ছেড়েছ আমায়। আর না, সব কিছুর একটা লিমিট থাকে। তোমার সাথে অনেক হিসেব বাকি। এখন চলো আমার সাথে। মেয়েটা শুকনো ঢোক গিল, নিভু চোখে চেয়ে ভীত হয়ে সিটিয়ে পিছিয়ে যেতে যেতে কাপা গলায় বলল। দেখুন, এই মাহি, ওখানে কি করছিস? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। কখন থেকে এখানে অপেক্ষা করছি তোর জন্য, আর তুই এখনো এখানে? মেয়েটার কথার মাঝে পিছনে অনেকটা দূর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কেউ চেঁচিয়ে বলল কথাগুলো, যা কর্ণকুড়ে পৌঁছানো মাত্র মেয়েটা সহ রাফি দুজনে চকিতে তাকালো পিছনে। রাফি তাকিয়ে কপাল কুচকালো। রাস্তার পাকের ওপাশে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, দূর থেকে চেহারা অস্পষ্ট। রাফি এক ঝলক তাকিয়ে আবারও মিহির দিকে ফিরেছে।
হ্যাপি পেরামাত্রই মেয়েটা যেন কেঁপে উঠল। এবার একটা সাহস পেল বোধহয়, নিজেকে ধাতস্থ করে জড়ানো কণ্ঠে বিবির করতে লাগলো। দেখেছেন, আমি মিহি নই, আমি মাহি। ওরা আমার ফ্রেন্ড, আমাকে মাহি বলে ডাকলো, শুনলেন তো? আমি আপনার ওই মিহি নই, সে অন্য কেউ। আমাকে আর জড়াবেন না আপনার সাথে। ভুল বোঝাবুঝি হতেই পারে, এখন তো বিশ্বাস হলো। আমি আসি। বলে হাঁটা লাগলো। রাফি আবারও পিছন থেকে হাত টেনে ধরলো। সে তাজ্জব, ঘটনা মেলাতে গিয়ে কি বলার ফুরসত পেল না। কি হচ্ছে এসব? মেয়েটার সাথে সাথে পিছন ফিরল না, কয়েক মুহূর্ত পর ফিরল। চোখ দুটো পিটপিট করছে ওর। সজল চোখে চেয়ে মেয়েটা ধীর শান্ত কণ্ঠে বলল, সরি, আমি মিহি নই। ছেড়ে দিন আর ভালো থাকবেন। এভাবে কোইন্সিডেন্স হয়েও, ভুল করেও যেন আপনার সাথে দেখা হওয়াটাই ভুলটা না হয় আর কোনোদিন। বলে হাত ছাড়িয়ে ছুটল মেয়েটা। রাফি এবার আর আটকানোর চেষ্টা করলো না। মেয়েটা থামলো অদূরে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটোর কাছে। রাফি এখনো তাজ্জব বনে সেভাবেই তাকিয়ে আছে, অবাক সে। চোখের চাহনি নিপুণ, হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। মেয়েটা হাত ছাড়িয়ে গেছে, তবুও রাফির হাত এখনো বাড়ানো। সে এক পলক তাকালো নিজের হাতের দিকে। এই হাতের মুঠো থেকে মিহি হাত ফসকে ছাড়িয়ে বেরিয়ে গেল আবারও। কিন্তু কি বলে গেল? ও মিহি নয়। হুম। রাফি বক্র হেসে ঠোঁট বাঁকিয়ে তাকালো আবারও ওই দূর মেয়েগুলোর দিকে। ইতিমধ্যেই তিনজনই হাঁটা শুরু করে দিয়েছে উদ্যম পায়ে। কয়েক পা এগিয়ে মাঝের মেয়েটা এক মুহূর্তে দাঁড়িয়ে পিছন ফিরল। দূর থেকে তার চাহনি গাঢ়, দুর্বাধ্য। তবুও বুঝতে অসুবিধা হলো না রাফির। সেও কিংকর্তব্য বিমূঢ় হতবাক মুখ হয়ে রইল ওর দৃষ্টি যুগল। আচমকা ফোনের শব্দে সম্বিত ফিরল রাফির। চোখের পলক পড়ল ঝট করে। সাথে সাথে নড়ে উঠল সে। সিটের ওপর মুঠোফোনটা বাজছে। রাফি এক পলকে চোখ সরিয়ে ফোনের দিক থেকে ফের করুণ দৃষ্টি নিক্ষেপ করেছে তিন রমণীর হাঁটার পানে। মাঝের জন্য দুর্বল কম্পিত পায়ের প্রত্যেকটা ধাপ কাঁপিয়ে তুলছে ওর পুরুষালী ক্ষত বিক্ষত হৃদয়কে। মেয়েগুলো এগিয়েছে অনেক দূর। এগোতে এগোতে অন্য দুজন একে অপরের দিকে চাউচি করে গলা ছেড়ে জিজ্ঞেস করলো, কি বলতো মাহি? ওই ছেলেটাকে দূর থেকে দেখলাম, মুখটা বোঝা যায়নি, তাই জিজ্ঞেস করছি আর কি। কে উনি? এতক্ষণ কি কথা বলছিলি? মাহি থতমত খেলো, পল্লব ঝাপটে ঢোক গিলে ইতস্তত কণ্ঠে বলল, ওই আমি তো চিনি না। আর চিনবো কি করে বলতো? তোরা তো জানিস সব। ও আচ্ছা, তা কি কথা হচ্ছিল তোমাদের মাঝে? আমরা কখন থেকে অপেক্ষা করছিলাম তোর জন্য। তোর তো আসার নামই নেই, তাই বাধ্য হয়ে বসে না থেকে বাইরে বেরিয়েছিলাম। তখন দেখলাম আর কি। কি দেখলি? আতঙ্কিত হয়ে আচমকা থেমে প্রশ্ন করলো মাহি। মেয়ে দুটো থেমে কপাল কুচকালো। একজন নাম জেরিন, অন্যজন রেহা। রেহা পাহাড়ি চাকমা জনগোষ্ঠীর মেয়ে, নম্র শীতল ঠান্ডা স্বভাবের মেয়ে। অন্যদিকে জেরিন ছটফটে। সে ছটফট করেই ঠোঁট উল্টে বলল, কি আবার দেখবো? দেখছিলাম কথা বলছিলি ছেলেটার সাথে। মাহি হাঁপ ছালো, আবারও চলতে আরম্ভ করে ছোট্ট করে বলল। ও, জেরিন ফের বলল। আচ্ছা, একটা কথা বলে রাগ করবি না তো? রেহা শীতল কণ্ঠে সন্ধিয়ান হয়ে শুধালো, ও রাগ করলে কি বলবি না নাকি? আলবাত বলবো। আচ্ছা মাহি, ছেলেটা দেখতে কেমন রে? খুব সুন্দর তাই না? কি বলতো, দূর থেকে না দেখতে না পাইনি, কাছে যেতে চেয়েছিলাম। এই রেহার বাচ্চা যেতে দেয়নি। বল না, ছেলেটা কেমন? যতটুকু দেখলাম পাশেই একটা দামি চকচকে গাড়ি ছিল। হায় হায়, তার মানে খুব বড় লোক তাই না? নামটাম কিছু বলেছে তোকে? কোথায় থাকে? মাহি বিরক্ত হলো, গলা বাজছে ওর। তবু মুখে বিরক্তি প্রকাশ না করে রুক্ষ কণ্ঠে বলল, জানি না। জেরিন চুপসে গিয়ে হতাশ শ্বাস ফেলে বলল, এই উত্তর ব্যতীত অন্য কোনো উত্তর আশা করাটাই হতাশজনক। এই মেয়ের কাছে এই উত্তর ছাড়া আর কোনো অন্য উত্তর পাওয়া যাবে না আগে জানতো। তবু আগ্রহ দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করেছিল, লাভার হলো কই? আশাহত চুপসে যাও মেয়েটা মুখ গোমরা করে মাহির দীর্ঘ পায়ের সাথে তাল মিলে হাঁটা লাগালো। রেহা ওর চুপসানো বেলুনের মতো মুখখানা দেখে ফিক করে হেসে ফেল। উজ্জ্বল টান টান চেহারা, ধপধপে ফর্সা পাহাড়ি মেয়েটার হাসিটা বেশ আকর্ষণীয়। মেয়েটা শব্দ করে দাঁত কেলিয়ে হাসে না, তেমন হাসলে ফিক করে ঠোঁটজোড়া প্রসারিত হয় একটু, তাতে বেশ ভারী মিষ্টি লাগে। মাহি চোখজোড়া দেখলো ওর হাসিটুকু। হাঁটার পথে হাঁটতে হাঁটতে তিন বান্ধবী জনবসতিতে পৌঁছেছে। আশেপাশে সবগুলো সাদা আর আকাশি রঙের মিশ্রণের ডুপ্লেক্স বাড়ি, আবাসিক স্থল। হাতে গোনা কয়েকটা বাড়ি, তাও বেশ দূরত্বে এক একটার অবস্থান। বাড়ির তুলনায় প্রকৃতির সবুজময়তা বেশি। আশপাশ ঢেকে আছে সবুজ প্রকৃতিতে।
হিমেল হাওয়া বয় সবসময়, এই এপ্রিলও গরমের তীব্রতা নেই, রেশটুকু নেই বললেই চলে। সাদা মেঘ ঘুরে বেড়াই হাতের নাগালেই। জাপলংয়ের পাশে ক্ষুদ্র জনবহুল বেশ রোমাঞ্চকর বিলাসময় স্থান। তিন বান্ধবীর বাড়ি বেশ দূরত্বে। প্রথমে জেরিনের বাড়ি, সে নেমে গেল মাহি আর রেহার থেকে বিদায় নিয়ে। পরে রেহার বাড়ি, আর শেষ মাথায় মাহিদের একটা ছোট্ট বাড়ি। মাহি চাবি দিয়ে ডোর খুলে বাড়িতে ঢুকেছে। পুরো বাড়ি অন্ধকার, একেই বিশাল প্রকৃতির মাঝে চাপা পড়ে সবসময় তমা আচ্ছন্ন থাকে চারপাশ। সেক্ষেত্রে বাড়ির ভেতরে তো আরও বেশি, সবসময় তিমিরে ঢেকে থাকে। মাহি অন্ধকার দেখে দুদিকে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। এটা নিত্যদিনের ব্যাপার। মাহি রোজকার মতো লাইট জ্বালিয়ে দিল। চারকোনা ছোট্ট ড্রয়িং রুমটাতে কেউ নেই। কোথা থেকে পানির টুপটাপ ফোঁটা পড়ার শব্দ ভেসে আসছে। মাহি হাতের ব্যাগটা সোফার উপর রেখে এগুলো কিচেনের দিকে। কল থেকে টুপটুপ করে পানি পড়ছে, ঠিকঠাকভাবে বন্ধ হয়নি। সেটা বন্ধ করলো মাহি। অতঃপর এগুলো কিচেনের পাশে রুমটার দিকে চাপানো। দরজা ঠেলে ভিতরে ঢুকতে নজরে আসলো বেডের উপর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ। মাথার উপরের অংশ দেখা যাচ্ছে একটু। মাহি এগোলো, নিঃশব্দে আলতো হাতে কম্বল সরিয়ে দিল। সরিয়েই স্নিগ্ধ শোভন মাতৃ মুখখানা দেখে আহত চোখে তাকিয়ে নরম হাসার চেষ্টা করলো। কপালে হাত ঠেকালো একবার। জনে কাল থেকে গা গরম ছিল, আজ আর নেই। মাই কিছু সময় নিষ্পলক চেয়ে থাকলো প্রসূতির মুখোবয়ের দিকে। চোখের পাপড়ির সূক্ষ্ম কম্পন দেখে বুক ভরে শ্বাস টানলো। অতপর কম্বলখানা আবারও ভালোভাবে জড়িয়ে দিল গায়ে। এবার সে এগোলো ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। পেছন ফিরতেই আয়নায় নিজের চেহারা ভেসে উঠল। মাহি নরমভাবে চোখ কুঁচকালো। ছোট পায়ে আয়নায় একেবারে সম্মুখে দাঁড়ালো। নিজের চেহারার দিকে চেয়ে থাকলো বেশ কিছুক্ষণ। আনমনে নিজের ডান হাত উঠে ডান গালে রাখলো। নিজেরই ঠান্ডা হাতের স্পর্শে সে নিজেই কেঁপে উঠল। তবুও কম্পয়মান দৃষ্টি সরল না আয়নার দিক থেকে। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। আজ বোধহয় অনেকদিন পর আবার নিজেকে এভাবে দেখার সময় হলো ওর। না না, সময় নয়, সময় তো ছিল, তবে বাসনা ছিল না। আজ বাসনা জাগলো। অভিলাষী হয়ে মুহূর্তের পর মুহূর্ত তাকিয়ে দেখলো নিজেকে। দেখতে দেখতে উপলব্ধি হলো চোখ ঝাপসা হয়ে আসছে ওর, ঘোলাটে হয়ে আসছে সামনে নিজের প্রতিবিম্বটা। মাহি তৎক্ষণাৎ চোখ সরালো সামনে থেকে। চোখের পাপড়ির ঝটকে লুকানো অশ্রুটুকু ঝরলো মুহূর্তেই। মাহি এবার বাম হাতখানা উঁচু করলো, মাথা নিচু করে কবজির কাজটায় তীক্ষ্ণ দৃষ্টিপাত করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাঘাত ঘটাচ্ছে নোনা জল। মাহি অন্য হাতে চোখ দুটো মুছল। অশ্রুসিক্ত নয়ন স্পষ্ট হলো এবার। হাতের কবজিতে কিছু নেই, কুনের কাজটাই কয়েক ফোঁটা রক্ত জমাট বেঁধে আছে। সেদিকে খেয়াল দিল না মাহি। সে কবজির কাজটাই হাত বোলালো অত যত্ন সহকারে। চোখ ঝাপসা হয়ে আসছে আবারও। গলায় দলা পাকিয়ে কিছু একটা আটকে আসছে। রুদ্ধ হয়ে আসছে শ্বাস প্রশ্বাস। মাহি সামলালো নিজেকে, দাঁতস্থ করার চেষ্টা করলো সর্বোচ্চ। একটা মিষ্টি গন্ধ নাকে লাগছে এখনো। গন্ধটা অনেকটা অপ্রত্যাশিত হলো পরিজ্ঞাত। নিজের গা থেকেই আসছে গন্ধটা। মাহি মাথা নুইয়ে নিজের শরীর থেকে ঘ্রাণ টানার প্রয়াস চালালো। অতি সামান্য গন্ধ নাকে আসতেই চোখ বন্ধ হয়ে আসলো আবেশে। বন্ধ চোখে উপলব্ধি ক্ষমতা আরো বাড়লো। গন্ধটা আরো বেশি অনুভূত হলো, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় শিহরণ জাগলো নারী কোমল অঙ্কে। গায়ে কাটা দেওয়ার সাথে সাথে বেহায়া চোখ দুটো আবারও সজল হয়ে আসলো। এ পর্যায়ে অশ্রুধারা আর বাঁধ মানল না। ঠোঁট ভেঙে ঝরঝর করে এক হাতে ঝরে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। এতক্ষণে জমিয়ে রাখা দগ্ধ ব্যথারা হাহাকার হয়ে বেরিয়ে আসলো বন্দি চার দেওয়ালের মাঝে। তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল নারী কোমল সত্তা। আর পারা গেল না নিজেকে সামলে রাখতে। দুহাতের তালুতে শক্ত করে মুখ চেপে ধরে গুমড়ে কেঁদে উঠল মেয়েটা। চোখের দীপ্তি অদ্ভুতভাবে শক্ত হয়ে আসছে, খিচে নিরেট হয়ে আসছে পুরো শরীর। ইচ্ছে করছে প্রাণ খুলে সমস্ত দ্বিধা সংশয় কাটিয়ে চিৎকার করে কান্না করতে, কিন্তু হাত পা বাঁধা। চিৎকার করতে গিয়েও পারল না মেয়েটা। ভিতরে ভিতরেই দম আটকে দুমড়ে মুচড়ে উঠল। ঘরে আম্মু আছে, হালকা শব্দে জেগে উঠতে পারেন তিনি। মাহি কুমড়ে উঠে আর্তনাতে যেই না দম বন্ধ হয়ে আসলো, সে ধক করে শ্বাস টানল মেয়েটা। আরো শক্ত করে চেপে ধরল মুখটা। চোখ রক্তিম হয়ে উঠেছে। মেয়েটা দ্রুত শাওয়ার অন করলো। কনকনে ঠান্ডা পানি ছিটছির করে গায়ে পড়তে আবারও কেঁপে উঠল মেয়েটা। মুহূর্তে পানির ধারা নিজেদের মাঝে মিশিয়ে নিল চোখ হতে গড়িয়ে পড়া নোনা জলটুকুকে। প্রায় 20 মিনিট অতিবাহিত হলো এভাবেই। অবশেষে শাওয়ার ছেড়ে ভেজা কাপড়ে শরীরে টাওয়াল পেঁচিয়ে বাইরে আসলো মাহি।
ওয়াশরুম থেকে বের হতেই দরজা বরাবর মুখোমুখি হলো নিচের আম্মুর। ঠিক সামনে চোখ সরু করে দাঁড়িয়ে আছেন তিনি। মাহি আম্মুকে দেখে ভিমড়ি খেলো। হাসার চেষ্টা চালিয়ে নরম কণ্ঠে বলল, উঠেছো আম্মু? কখন উঠলে? আম্মুর পাল্টা প্রশ্ন। কখন এসেছিস তুই? এভাবে ভিজেছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। এভাবে ভেজা কাপড়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নে আগে। মাহি মাথা ঝাঁকিয়ে সায় দিল। কাপড় বের করার জন্য আলমারির দিকে একবার এগোতেই ফের আম্মু ডাকলো। থামলো সে। পিছন ফিরতে আম্মুর তীক্ষ্ণ দৃষ্টির মোকাবেলা করতে হলো ওকে। সে দৃষ্টি এড়াতে চোখ সরালো, ঘন পল্লব ঝাপটালো। আম্মু এগিয়ে এসে মুখখানি উঁচু করে শান্ত কণ্ঠে বলল, কতক্ষণ ধরে ভিজেছিস এভাবে? চোখ লাল হয়ে আছে কেন? মাহি কথা ঘোরালো। একটু মাথা ধরেছে আম্মু, তাই হয়তো। তুমি 1 কাপ কফি বানিয়ে দেবে প্লিজ? আম্মু আর ঘাটলো না, নরম কণ্ঠে বললেন। কাপড় বদলে বাইরে আয়। মা পিছনে ফিরতে মেয়ে ডাকলো এবার। আম্মু 2 কাপ কফি বানিও। তিনি থামলেন, পিছন ফিরে ভুরু উঁচিয়ে শুধালেন, কেন? ও আসবে। মাহির মুখখানা গুটিয়ে আসলো অমনি। ফিকে হাসিটুকু মুছে গেল। দায়সারাভাবে বলল, না, তোমার আর আমার জন্য। সন্ধ্যা গড়িয়ে রাত 8টার কোটায়। মাহিদের বাড়িটা দোতলা নয়, একতলা ছোট্ট একটা বাড়ি। 2 মা মেয়ের জন্য এটাই অনেক বড়। আর তো কেউ নেই তাদের। চারিদিকে গাছপালায় ঢাকা হওয়ার কারণে সন্ধ্যা গড়াতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যায়। রাস্তার ধারেই বাড়ি। রাস্তায় বড় বড় ল্যাম্পপোস্টে। মাহিদের বাড়ির বাইরেও আছে। ওদের বাড়িটা ছোট একটা অ্যাপার্টমেন্ট এর মতো হলেও বেশ দৃষ্টিকারক। রাস্তার উল্টো দিকে অর্থাৎ বাড়ির পিছনের দিকটা পুরোটাই বারান্দা, তবে খোলা নয়, লোহার গ্রিলে আবদ্ধ। উল্টো দিকে হওয়াতে বারান্দা দিয়ে রাস্তার দিকটা পুরোটা দেখা যায় না। পেছনে জঙ্গলের দিকটা দেখা যায় শুধু। তবে বারান্দার ডান দিকে দাঁড়ালে সোজা পিচের রাস্তাটা নজরে আসে বেশ। আবার রাস্তা থেকেও সকাল থেকে শুরু করে রাতে টিমটিমে আলোয় আলোকিত বারান্দাটার এক অংশ দেখা যায়। সেই সোজা রাস্তা বরাবর গেলে মেইন রোড, তারপর শহরের রাস্তা। মাহিদের ডিনার হয়নি এখনো, আম্মু রেডি করছে। এই ফাঁকে মাহি একটু বারান্দায় এসেছে। এই বারান্দাটা ওর পছন্দ নয় একদম। বারান্দা হবে তো খোলামেলা, এমন শিকলে আবদ্ধ নয়। খোলা বারান্দায় নিজেকে মুক্ত পাখির মতো লাগে, যেখানে দাঁড়ালে আকাশ ছোঁয়ার মুক্ত তৃপ্তি আসবে। আর এই বারান্দায় দাঁড়ালে তো নিজেকে বন্দি পাখি নেই অনুভূত হয়, যাকে লোহার শিকের মাঝে আটকে রাখা হয়েছে এমন মনে হয়। ঠিকমতো বুক ভরে শ্বাস টেনে নেওয়াও মুশকিল এখানে। তৃপ্তি মেটে না এভাবে, তাই সচরাচর বারান্দায় আসে না মাহি। খুব বেশি মন খারাপ হলে, যখন আম্মু ঘুমায়, তখন মাঝে মধ্যে বারান্দায় পা পড়ে ওর। তাও ভালো লাগে না। বারান্দা থেকে শুধু অদূর থেকে অদূর পর্যন্ত জঙ্গলের কালো অন্ধকারই নজরে আসে। এটা দেখার ইচ্ছে জাগে না কখনো। আজ বোধহয় মাহির মনটা খারাপ। আম্মুর সামনে শান্ত স্থির থাকলেও উসখুস লাগছে নিজের ভিতর। তাই কিছু মুহূর্তের জন্য হলেও আম্মুর চোখ থেকে নিজেকে আড়াল করে বারান্দায় পা রেখেছে সে। চারিদিকে কুচকুচে অন্ধকার, সাথে জঙ্গলের গা ছমছমে ভাব। বিশাল বারান্দার দুদিকে দুটো লাইট জ্বলছে। জঙ্গলের দিক থেকে ঝিঝি পোকা, মশা উভয়ের আক্রমণাত্মক ডাক ভেসে আসছে। শিয়াল ডাকছে জঙ্গলের খুব গভীরে, সেটাও শোনা যাচ্ছে। এত কিছুতেও একটু ভয় লাগলো না মাহির। সে আনমনা হয়ে এদিক ওদিক পায়ে ছিড়কলো কয়েকবার। অতপর বারান্দার ডান দিকে এসে থামলো। গ্রিল ঘেঁষে দাঁড়ালো সপ্তপনে। লোহার ঠান্ডা গ্রিলে দুহাত রেখে কোনো এক দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। অতপর কপাল ঠেকালো গ্রিলে। চিনচিনে ঠান্ডা অনুভব হলো, ভ্রুক্ষেপ দেখালো না। মশারা হানা দিচ্ছে ইতিমধ্যেই, তবুও ভাবাবেগ দেখালো না। সে আপন মনে চেয়ে আছে কোনো একদিকে। এভাবে কাটলো আরও বেশ কয়েক মুহূর্ত। মাহি মেয়েটা যেন ভাবনায় বুধ নড়ছে না একটু। ওর ভাবনায় ছেদ ঘটালো দীর্ঘ এক পলক পড়ার মাধ্যমে। এতক্ষণ চেয়ে থাকায় ছোট ছোট পলক পড়েছে চোখে। চোখের ভিতরে অত্যাধিক ঠান্ডা অনুভব হতেই জ্বলে উঠল অক্ষি যুগল। অমনি বড় পলক ফেল সে। চোখ বুজে রাখলো কয়েক সেকেন্ড, অতপর আবারও খুলল। এবার একটা দীর্ঘশ্বাস ফেল। আচমকার রাস্তার দিকে দৃষ্টি পড়তে কপাল কুঁচকে দৃষ্টি সংকুচিত হয়ে আসলো আপনা আপনি। বাড়ি থেকে একটু দূরে যে ল্যাম্পপোস্টটা আছে, সেটা ঠিক নিচে কালো ছায়ার মতো কিছু নজরে আসলো। ল্যাম্পপোস্টের ঝিলকে আলোয় ছায়ার মতোই ঠেকছে বটে। মাহির চোখ জোড়া আরও বেশি সংকুচিত করে ভালো মতো দেখে বোঝার চেষ্টা করলো, কেউ একজন একদম স্থির শটান হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কালোই আবৃত, পরনে কালো হুডির মতো কিছু। হুডির টুপি দ্বারা মাথাটাও কপাল পর্যন্ত ঢেকে রাখা। মুখে কালো ছায়া পড়েছে, তাই বোঝা যাচ্ছে না মুখখানা। দুহাত পকেটে গুজে রাখা। এমন অবস্থায় কাউকে দেখে প্রথমত খানিক চমকালো মাহি। পর মুহূর্তে লোকটার দৃষ্টির ঠিকানা বুঝে ভরকে গেল মেয়েটা। আবছা আলোতে ঠাউর করতে অসুবিধা হলো না লোকটার তীক্ষ্ণ দৃষ্টি যে এই বাড়ির দিকেই আছে।
শুধু বাড়ি নয়, একদম সোজাসুজি বারান্দার কোনায় যেখানে মাহি দাঁড়িয়ে আছে ঠিক সেখানেই। লোকটা নড়ছে না, একদম শটান দাঁড়িয়ে আছে। মাহির মনে কিছু একটা আন্দাজ আসতেই বৃহৎ নয়নে তাকালো মেয়েটা। বৃহৎ থেকে বৃহত্তর হলো তার ডাগর চক্ষুদ্বয়, চোখ মুখে স্পষ্ট আতঙ্কের রেশ ফুটে উঠল এক ঝলকেই। মেয়েটা অত্যাধিক ঘাবড়ে দুপা পিছিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। হাত পা অস্বস্তিতে শিরশির করতে আরম্ভ করেছে ইতিমধ্যেই। মাহি ঢোক গেল শুকনো, গলা ভেজানোর চেষ্টা করে পলক ফেলতে ফেলতে পেছাতে শুরু করলো। এমন সময় বারান্দার দরজা থেকে আম্মু ডেকে উঠলেন। খাবি না? খাবার বেড়ে বসে আছি তো, তাড়াতাড়ি আয়। আশঙ্কিক ডাকে ভোরকে এক ঝটকায় পিছন ফিরল মাহি। ভ্যাপাচাকা খেয়ে জিভে অধর ভেজালো। উত্তর করার আগে আরো একবার গ্রিল গলিয়ে রাস্তার দিকটায় দৃষ্টি নিক্ষেপ করলো। ফের পিছন ফিরে আম্মুর পানে তাকিয়ে ভাঙ্গা গলায় তাড়াহুড়ো করে বলল, আম্মু, চলো। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না আর বারান্দায় ছাড়লো আম্মুকে নিয়ে। পেছনে আবারও রেখে গেল একজোড়া সূক্ষ্ম দৃষ্টি, যেটা এখনো এদিকটাই চেয়ে আছে নিগুড়ভাবে। সকাল 9টা। আজকের আবহাওয়াটাও বেশ শীতল। ফজরের দিকে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে ঠান্ডা বাতাসে এখনো ছেয়ে আছে পুরো প্রকৃতি। বাতাসে সনসন শব্দ শোনা যাচ্ছে সানফ্লাওয়ার ক্যাফের পাশাপাশি ফুড কর্নারও বটে। মোটামুটি সব কিছুই পাওয়া যায়। শহরের বাইরে আশেপাশে একটাই ক্যাফে আছে, খুব বড় নয়, তবে একেবারে ছোটখাটো নয়। এদিকটা টুরিস্ট জোন থেকে উল্টো পথ হলো গুটি কয়েক টুরিস্ট সহ আশেপাশে সব মানুষের ভিড় জমে এই ক্যাফেতেই। পাড়ি মানুষ অধিকেই ক্যাফেতে ছাড়াও আশেপাশে টি স্টল অগণিত। ক্যাফের কাছে দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো মাহি। গায়ে বেবি পিঙ্ক রঙের শুভ্র একটা থ্রি পিস, ওড়নাটা মাথায় সুন্দর করে টেনে রাখা। চোখ মুখ শুকনো মেয়েটার দেখে রুগ্ন লাগছে। ক্যাফের ভেতরে ঢোকা মাত্রই মাহির সংকুচিত নেত্র আরো বেশি কুঁচকে আসলো। হতবাক নয়ন ঘোরালো এইদিক ওদিক। ভেতরটা বেশ ঝকঝকে করে নতুনভাবে সাজানো হয়েছে। আগের তুলনায় আজ বেশ পরিপাটি। প্রত্যেকটা টেবিল সহ দেওয়াল জুড়ে বেলুন সাজানো হয়েছে। মেঝেতে পড়ে আছে বেশ কিছু রঙিন বেলুন। ভেতরে ঢোকার সময় বাইরেরটাও দেখলো, বাইরে সাজানো হয়েছে, তবুও মাহি খেয়াল দেয়নি সেভাবে। তবে ভেতরটা দেখে অবাক হওয়ার সাথে সাথেই সংকুচিত হলো। মাহি এদিক ওদিক তাকানোর মাঝে জেনে উচ্ছ্বাস ভরা কণ্ঠ ভেসে আসলো। কিরে মাহি, তুই তুই এসেছিস? বলতে বলতে এগিয়ে আসলো মেয়েটা। চুলগুলো টিংটিঙিয়ে করে বেঁধে রাখা, হাতে কয়েকটা বেলুন। ও নিজেই সাজাচ্ছিল এসব। সে এসেই চঞ্চল কণ্ঠে শুধালো, কিরে তুই আসলি যে? তুই নাকি অসুস্থ? সকালে ফোন দিলাম, আন্টি বললো তুই আসবি না, তাই তো আর অপেক্ষা থাকিনি, আমরা চলে এসেছি। তুই অসুস্থ? কি হয়েছে তোর? মাহি হাতের ব্যাগটা একটা টেবিলের উপর রাখলো, অতঃপর শান্ত কণ্ঠে বলল, কাল রাত থেকে মাথা ধরেছিল একটু, তাই আম্মু বলেছে হয়তো। কি বলিস, মাথা ধরেছিল? তাহলে আসতে গেলি কেন এই অবস্থায়? এখন কেমন আছিস? মেডিসিন নিয়েছিস? মাথা ব্যথা কমেছে? এখন ঠিক আছিস তুই? ক্যাফের কিচেন থেকে হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে গড়গড় করে প্রশ্ন করলো রেহা। মেয়েটার পরনে একটা শেপ অ্যাপ্রন। জেনের উঁচু কণ্ঠের মাহির নাম শুনতেই হাতের কাজ ফেলে বেরিয়ে এসেছে সে। মেয়েটাকে দেখে এই মুহূর্তে বেশ চিন্তিত চঞ্চল লাগছে। মাহি না চাইতো নরম হাসলো, ধীর গলায় বলল, সকাল অবধি মাথাটা ঝিমঝিম করছিল, ভার হয়েছিল, তবে এখন ঠিক আছি। আম্মু আসতে বারণ করেছে, তবুও আসলাম, তাই তো দেরি হলো। বলে এদিক ওদিক চোখ ঘুরিয়ে সাজসজ্জা পরখ করে আবারও বলল, আচ্ছা, আজকে এইভাবে সাজানো হচ্ছে কেন? বাইরেও দেখলাম, কি হয়েছে বলতো? আজকে কোনো প্রোগ্রাম আছে? জেরিন ফিক করে হাসলো, চাপা স্বরে বলল, আর প্রোগ্রাম? এই কিপটে বুড়োর কাছে কি আর আশা করিস তুই? আর কি ভাবলি ওই বজ্জাত বুড়ো এভাবে এমনি এমনি সাজাচ্ছে? এভাবে এত সুন্দর করে সাজানোর আগে টাকার হিসেব কষেই হার্ট ফেল হয়ে যাবে ওর। বলে আবারও ঠোঁট কামড়ে হাসলো। মাহি ভুরু যুগল নাকের ডগা বরাবর জড়ো করে ভারী গলায় বলল, আবার শুরু করলি? যত যাই হোক, কিপটে হোক বা অন্য কিছু, উনি আমাদের অনেক বড়, আর উনি এই ক্যাফের মালিক। উনি এসব করবেন না তো কে করবেন? জেরিন কিঞ্চিত বিরক্তি নিয়ে ব্যঙ্গ করে বলল, এসেছে ক্যাফের মালিক, ওই বুড়ো এই ক্যাফে বিক্রি করে দিয়েছে, তাও আবার জানো তেন দামে না। পুরো 1,01,01,101 টাকায় পাওয়া যায়। এই মফস্বলের ক্যাফের দাম কত? কোনো হতভাগা সাদাসিধে গর্ধবকে বলির পাঠা বানিয়েছে কে জানে। ও তো বলির পাঠা নয়, বলির গাদা হবে। ওই বুড়ো তো মালামাল বড় লোক হয়ে গেল রে। ভাবছি আজ রাতে ডাকাতি করবো ওর বাড়িতে। কি বলিস? তোরা পার্টনার হবি আমার? দুয়ানা করে ভাগ করে দেবো তোদের।
কথা শেষ করে চোখ টিপল জেরিন। কিচেন থেকে আরও দুজন বেরিয়ে আসলো। এবার পুরুষালী কণ্ঠ। তিনজনে চৌকিতে তাকালো, কণ্ঠ বর্বর। জারিফা নিহাত দাঁড়িয়ে আছে, ঠোঁট বাঁকিয়ে বুকে হাত গুটি। ওদের দুজনকে দেখে মাহি আর রেহা দুজন দুজনের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস পেল। এবার জেরিনের দলে যোগ হলো আরও দুজন। জারিফ জেরিনের ভাই, যমজোড়া। নিহারও ওদের সমবয়সী। জেরিন, জারিফ, রেহা আর নিহার, ওদের চারজনের তুলনায় মাহি ছোট, তবুও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাঁচজনের মাঝে। মাহি আর রেহা শান্ত, আর বাকি তিনজন একেবারে অশান্ত, সবসময় তাদের খুনসুটি। মাহি এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, এসব বাদ দিয়ে কি হয়েছে খোলাখুলি বলবে আমায়? জারিফ তৎক্ষণাৎ দুহাত মিলে নাচের ভঙ্গিতে এগোতে এগোতে সুর তুলল। বলতে বলতে মাহির সামনে থেকে পিছনে একেবারে চক্করে কেটে ফের সামনে দাঁড়িয়ে কুর্নিশ জানানোর ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল। এতে যেন চরম বিরক্ত হলো মাহি। চোখ মুখ শক্ত করে কুঁচকাল, তিক্ত কণ্ঠে বলে উঠল, দেখো জারিফ ভাইয়া, সবসময় ইয়ার্কি একদমই ভালো লাগে না আমার। ভাইয়ের সমর্থন শোনা মাত্রই চুপসে গেল বেচারা। হাত নামিয়ে অভিমানী থমথমে মুখে বিড়বিড় করল। কথাটা কারো কানে পৌঁছালো না। রেহা ক্যাফে বিক্রির সম্বন্ধে সবটা খুলে বলল মাহিকে। নতুন কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এই ক্যাফেটা, তবে কার কাছে জানা যায়নি। যে কিনেছে আজ তাকে স্বাগত জানানো হবে বিধায় এভাবে সাজানো হচ্ছে পুরো ক্যাফে। ওরাও ক্যাফে বিক্রির সম্বন্ধে আজ সকালে আসার পরেই জানতে পেরেছে। কোট প্যান্ট পরা একটা ভদ্রমতো লোক সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে সাজানোর জন্য। এখন সাজানো প্রায় কমপ্লিট। 10টার দিকে ক্যাফের নতুন মালিক আসবে। সবটা সাজানো শেষ করে মাহি, রেজা, জেরিন ওরা সবাই মিলে কিচেনে গেছে। রোজ মোটামুটি কাস্টমারের ভিড় লেগে থাকে ক্যাফেতে, আজও তাই। তবে আজ ক্যাফের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। বাইরের টেবিলে সবার অর্ডার সার্ভ করা হচ্ছে। জারিফা, নিহার আছে সেদিকটায়। ওরা 5 জন বাদে আরও 2 জন মধ্যবয়সী লোক আছে এই ক্যাফের দায়িত্বে। ঠিক 10টা বাজার আগ মুহূর্তে সবাই একসাথে হয়েছে। রেহা, জেরিন, মাহি, ওদের হাতে গাঁদা আর গোলাপের পাপড়ি সমেত ডালা। তখনকার সেই কোট প্যান্ট পরা লোকটা এসেছে আবারও। উনি এসব ধরিয়ে দিয়েছেন ওদের হাতে। বলেছেন নতুন মালিক আসার সাথে সাথে যেন পুষ্প বৃষ্টি শুরু করা হয় তার উপর। জেরিন এসবে বিরক্ত। সকাল থেকে দেখে যাচ্ছে এসব, শুনে যাচ্ছে এই নতুন মালিকের কথা। সে বিরক্তিমাখা চাপা স্বরে বলল, কি ক্যাফের নতুন মালিক? কোনো মহারাজ আসে যে এভাবে বরণ করে নিতে হবে তাকে? জানি না ওই কিপটে বুড়োর জায়গায় আবার কোন বুড়ো কপালে জুটলো। আচ্ছা, উনি যদি আমাদের চাকরি থেকে বের করে দেয় তাহলে কি হবে? শেষের কথাটা বিস্ময়কর শঙ্কিত হয়ে বলল। রেহা শীতল কণ্ঠে বলল, বের করবেন কেন? না মানে যদি বের করে দেয় বলা তো যায় না কোন মক্কেল জোটে কপালে। মাহি প্রশ্ন করলো, তুই এই সামান্য ক্যাফেতে ওয়েটার হিসেবে চাকরি করিস কেন? এমনি টাইম পাস করার জন্য। জেনে তৎক্ষণাৎ উত্তরে মাহি ফের বলল, তাহলে চাকরি থাকবে কি থাকবে না এটা নিয়ে অত টেনশন কিসের? আমাদের ইন্টেনশন টাইম পাস করা, সেটা অন্য যে কোনো ক্ষেত্রেই করতে পারি। যদি তেমন হয় তাহলে প্রয়োজনে এবার মোড়ের মাথার নিজেদের একটা চায়ের দোকান দিব, কি বলিস? খানিক রসিক শোনালো কথাগুলো। সচরাচর এমন করে কথা বলে না মাহি। রেহা মুচকি হাসলো। জেরিন লাফিয়ে উঠল। গুড আইডিয়া। ক্যাফের নতুন মালিক যদি মাইনে না বাড়ায় তাহলে নিজের থেকেই ওই ওয়েটার গিরি ছেড়ে দেবো আমি। এই কিপটে বড় তো 101 টাকা বোনাস দেবে। দেখি এই নতুন মালিক কি করে। আচ্ছা, ওই বুড়োর এই 101 টাকায় কি এমন লক্ষ্মীর মন্ত্র আছে বলতো? 101 টাকা বেশি নিয়ে এই ক্যাফেটাও সেল করেছে। গুনে গুনে 101 ধাপ এগোলেই ওর বাড়ি। আবার বাড়িতে গুনে গুনে 101টা মুরগিও পালে কিপটে বুড়ো। শুনেছি 101টা বিয়েও করেছে। লাস্ট 101 নাম্বারটার সাথে সংসার করেছে এখন। ভাবা যায় এই 65 বছরের 101টা বিয়ে? পুরো তো বয়সের থেকে বিয়ের সংখ্যাই বেশি রে। মাসে কয়টা বিয়ে করতো কে জানে। আচ্ছা, আগের বউগুলো কোথায় এখন? কাছা কাছা হয়েছে নিশ্চয়ই। তার মানে প্রত্যেকটা বইয়ের একটা করে বাচ্চা হলে ওই বুড়ো তো 101টা বাচ্চার বাপ। ওয়া, ও মোর খোদা, এই বুড়োর এলেম আছে বলতে হবে। এক ধ্যানে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল জেরিন। আবারও কিছু বলার জন্য উদ্যত হতে হতে পাশ ফিরল। এবার অমনি তড়াৎ গতিতে কপাল কুঁচকালো। পাশে মাহি বা রেহা কেউ নেই। ওরা কোথায় গেল? জেরিন চঞ্চল হয়ে সামনে তাকালো। রেহা, মাহি সামনে এগোচ্ছে।
জেরিন পেছন থেকে চিৎকার দিয়ে ডাকতে ডাকতে ছুটল। ইতিমধ্যে ক্যাপের সামনে দুটো কালো গাড়ি এসে থেমেছে। বাইরে অনেক ভিড়, দরজার কাছেও অনেকে আছে। অন্যদিনের তুলনায় আজ 4-5টা মানুষই গিজগিজ করছে। মাহি, রেহা, জেরিন ওরা 3জন পিছনে গাড়ি থেকে নেমেছে। হয়তো কেউ, মানুষের শরীরের আড়ালে বাইরেটা দেখা যাচ্ছে না ভেতর থেকে। জেরিন গলা উঁচিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। এমন সময় তখনকার সেই কোট প্যান্ট পরা লোকটা এসে তাড়া দিয়ে বলল, তোমাদের মধ্যে কেউ একজন এসো আমার সাথে, স্যারকে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করতে হবে। রেহা জেরিনকে ইশারা করে বলল যাওয়ার জন্য। জেরিন মুখ কুচকালো, যাওয়ার ইচ্ছে নেই ওর। লোকটার হাবভাব দেখে মাহিকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল, তুমি এসো মামুনি, শুধু ফুলের বুকেটা স্যারের হাতে দেবে, ওরা তো আছে, ওরা ফুল ছিটাবে, তুমি এসো আমার সাথে। মাহি দ্বিমত করল না। লোকটা এগুতে নিলে আবারও ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, তোমরাও এসো, দরজার কাছে দাঁড়াও, তাহলে সুবিধা হবে, স্যারের অভ্যর্থনা যেন কুটি না থাকে। সবাই এগুলো। দরজা বাইরে জারিফা, নিহার হা বনে দাঁড়িয়ে আছে। আশেপাশে গুটি কয়েকজন ও নিস্তব্ধ, কথার শোরগোল নেই তেমন। এতগুলো মানুষের উপস্থিতিতেও আশপাশটা বেশ শান্ত। দরজার সামনে থেকে সবাইকে সরিয়ে মাহিকে সম্মুখ বরাবর দাঁড় করালো লোকটা। মাহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলতো করে। সামনে কেউ একজন দাঁড়াতে নাকে একটা গন্ধ বিঁধল। তার চোখ তুলল মাহি, অমনি বৃহৎ আকার ধারণ করলো অক্ষি যুগল, দৃষ্টিতে অবিশ্বাস। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে বুঝতেও ঘোর লাগছে। ঠিক সম্মুখ বরাবর দুহাত দূরে দাঁড়িয়ে আছে কেউ। সুঠাম শরীর, টান টান এক হাত পকেটে, অন্য হাত ফোন। তার দৃষ্টি ফোনের দিকে, সানগ্লাসের আড়ালে। এটাই বোধগম্য হলো তার দৃষ্টি সম্পর্কে। কপালে ভাঁজ দেখা যাচ্ছে, পরনে সাদা শার্টের উপর কালো ব্লেজার। একই পোশাক পরিহিত আরও দুজন পাশে, তারা অপরিচিত, তবে সামনের মুখটা পরিচিত। মাহি বিয়ত নয়নে তাকে শুকনো ঢোক গেল। সামনের জন এখনও চোখ তোলেনি, তার দৃষ্টি এখনও ফোনের দিকে। মাহি কাপা পায়ে একটু জায়গা পরিবর্তনের চেষ্টা করলো। পা পেছোতেই পিছন থেকে বিকট এক শব্দ ভেসে আসলো। চমকে পিছন ফিরল মাহি। সাথে সাথে উপস্থিত সবাই জেরিনের হাত থেকে ফুলের পাপড়ি সমেত স্টিলের বোলটা ফ্লোরে পড়ে শব্দ হয়েছে বিকট শব্দে। সবাই নল। জেরিন এখনও বনে দাঁড়িয়ে আছে, ওর চক্ষু জড়ো অত্যাধিক বৃহৎ। দুহাত দু গালে, ঠোঁটজোড়া প্রশস্ত হয়ে হা হয়ে আছে। সবাই এতগুলো দৃষ্টি এখন ওর দিকেই, তবু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। সে এখনও অনর, চোখে মুখে বিস্ময় ও বিস্মিত অবিশ্বাস্য কণ্ঠে বিপি করল, রুজান রাফি চৌধুরী।